সৎ মায়ের জন্য আজ বোনের বিয়ে বলেও আড়ালে বসে আছি, পারছি না একটু কাছে গিয়ে বসতে। ইস, যদি পরি আপন বোন হতো তাহলে বিয়েতে কত মজা করতাম। আমার যদি একটা মা থাকতো তাহলে যে কত আদর করতো। কি নেই আমার বাবার? সব কিছু আছে, শুধু এই মেয়েটার দুঃখ বোঝানোর সময় নেই তার কাছে। বাবা, কোথায় তুমি? একটু দেখে যাও না আমায়। কখনো তো একটু আদর করো না। আমার মা নেই বলে আমাকে এত কষ্ট দাও কেন? একটু আদর করে কাছে টেনে নেওয়া যায় নাকি? আমার মা নাই বলে কি কখনো সুখ পাবো না? বুকের ভেতর এক চাপা কষ্ট আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মা, মা, তুমি কোথায়? আজান শুনে তাড়াতাড়ি করে বাড়ির পেছনের সিঁড়ি বেয়ে ছাদে চলে গেলাম। কাছে যেতে না পারলেও দূর থেকে তো বোনকে দেখতে পাবো। দুতলার ফ্ল্যাটটা কি সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকে এত লাইটিং আলোয় ঝলমল করছে চারিদিকে। কি এমন পাপ করেছিলাম হে সৃষ্টিকর্তা, যার কারণে এত কষ্ট দিচ্ছ? সবার জীবন কতই রঙিন, শুধু আমার জীবনটাই আধার। এসব বলতে বলতে ছাদে বসে পড়ে প্রিয়াঙ্কা। চোখ বেয়ে অজরে অশ্রু ঝরছে। কিছুক্ষণ পর গাড়ির হর্ন শুনতে পায় প্রিয়াঙ্কা। সবাই মিলে বরের সাথে কত মজাটাই না করছে। ইস, আমি যদি মজা করতে পারতাম। এক চাপা যন্ত্রণায় ভিতরটা হু হু করে ওঠে প্রিয়াঙ্কার। হঠাৎ কারো পায়ের শব্দ শুনতে পায় প্রিয়াঙ্কা। চোখটা মুছে ফেলে, খুব স্বাভাবিক হবার চেষ্টা করে। কি করছো প্রিয়াঙ্কা? একা একা ছাদে দাঁড়িয়ে? নিচে চলো, সবাই মিলে গল্প করি। ইমন পরীর বেস্ট ফ্রেন্ড। স্বভাব চরিত্র তেমন ভালো না, তাই সাধারণত এড়িয়ে চলে প্রিয়াঙ্কা। আজ সুযোগ পেয়ে চলে এসেছে। আমি এখানে আছি আপনাকে কে বললো? আরে এত রাগ করার কি আছে? সবাই তো বিয়ে নিয়ে ব্যস্ত। নিচে থেকে দেখলাম একা একা দাঁড়িয়ে আছো, তাই আমি তোমাকে নিয়ে ব্যস্ত হতে চলে আসলাম। হা হা হা। শয়তানি হাসি দিয়ে কথাগুলো বলতে বলতে এগিয়ে আসছে ইমন। প্রিয়াঙ্কা কিছুটা ভয় পেয়ে যায়। পিছনের দিকে সরে যেতে যেতে ছাদের দরজার কাছে চলে আসে। কাছে আসবেন না, আমি কিন্তু চিৎকার দিব। এত হইচই চারিদিকে, তোমার চিৎকারটা শুধু আজকে আমিই শুনবো আর উপভোগ করবো। হা হা হা, ব্যাপক আনন্দ লাগছে। একদম ভালো হবে না কিন্তু। আহ! ছাদের দরজা খোলা ছিল, তাই পড়ে যায় প্রিয়াঙ্কা। চিৎকারের শব্দে সম্রাট দৌড়ে আসে। পড়ে যেতে দেখে কিছু বোঝার আগেই হাত বাড়িয়ে ধরে ফেলে মেয়েটিকে। প্রিয়াঙ্কা কিছুক্ষণ চুপটি মেরে গলা জড়িয়ে ধরে থাকে ছেলেটির। কিছুক্ষণ দুজনের নীরবতা। সম্রাট বুঝতে পারছে না সে সিঁড়ি থেকে পড়ে। তখনই দেখতে পাই ছাদের দরজার কাছে একটি ছেলে দাঁড়িয়ে আছে। সম্রাট কিছু একটা বুঝতে পায়। সম্রাট মেয়েটির চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। চারদিকে হইচয়ে দুজনে বাস্তবে ফিরে আসে। প্রিয়াঙ্কা দেখতে পাই ইমন ওখানেই দাঁড়িয়ে আছে। ইমনের উপর অনেক রাগ হয় প্রিয়াঙ্কার। তারপর কোল থেকে নামে, কিন্তু খেয়াল করে গায়ে ওড়নাটা নাই। 2 হাত সামনে নিয়ে আসে। জানোয়ারটা পড়ে যাবার সময় ওড়নাটা নিয়ে নিয়েছে। এতক্ষণ ছেলেটার বুকের সাথে লেপ্টে ছিল বলে কিছু বুঝতে পারেনি, কিন্তু এখন দাঁড়াতেও পারছে না। সম্রাট খেয়াল করে নিজের কোটটা খুলে পরিয়ে দেয় প্রিয়াঙ্কাকে। চারদিকে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। এক একজন এক এক কথা বলছে। এসব শুনে প্রিয়াঙ্কা নিজেকে ঠিক রাখতে পারেনি, তাই দৌড়ে বাসার ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর সৎমা এসে মারতে থাকে। অলক্ষী, তুই মরিস না কেন মুখপুরি? তুই মরলে এই সংসারে শান্তি ফিরবে, তার আগে না। এদিকে সম্রাট মুখ খুলে। স্টপ ইট! হচ্ছেটা কি? মগের মুল্লুক নাকি যে যা খুশি করতে থাকবেন? এখানে কি সাপের খেলা দেখাচ্ছে? সবাই জান বলছি। আগে বলুন মেয়েটাকে। আসলে ও আমার ছোট মেয়ে, হোস্টেলে থাকে। বা, আপনাদের নাকি একমাত্র মেয়ে? এখন আরেকটা উদয় হলো কিভাবে? আসলে বাবা, ওর মা ওকে একদমই দেখতে পারে না, তাই হয়তো। কেন দেখতে পারেন না? সে কি তার মেয়ে না? সৎ মেয়ে বলে তাই তো আমার মেয়েটার হোস্টেল থেকে পড়ালেখা করতে হচ্ছে।
আমার এত সম্পত্তি থেকেও আমি পারি না কিছু করতে। সম্রাট, তুই এখানে? করিনি। একদম ঠিক করেছ। শালিকা কিন্তু দেখতে অনেক কিউট। একদম চাঁদের আলো, কি বল? দেখতে হবে না শালিকাটা কার? আমার দেবরটা না জেনে এখন কি করছে, বেচারাটার এখন মনে হয় অনেক কষ্ট হচ্ছে। আর বলো না, যেভাবে ভাইয়াটা আমার দিকে তাকিয়েছিল তুমি তো জানো না। সম্রাটের কথা শুনে কান্না থেমে গেল। দেখা যাক কি ব্যাপার। দিদি, একদম ভালো হচ্ছে না কিন্তু। মোমেন্টটা কিন্তু হেভি ছিল। দিদি, তুইও ধর, কিছু ভালো লাগে না। মজা মাস্তি করতে করতে বাসায় এসে গাড়ি পৌঁছায়। সবাই গাড়ি থেকে নামে, কিন্তু প্রিয়াঙ্কার গাড়ি থেকে নামতে কেমন জানি অস্থির অস্থির লাগছিল। তারপর পরি এসে তাকে গাড়ি থেকে নামায়। তখনই হৃদয়ের মা বলে, ও এখানে কি করছে? আসলে মা, আমি ওকে এখানে নিয়ে এসেছি। এটা তুমি ঠিক করো না হৃদয়। এই অসভ্য মেয়েটাকে তোমার এখানে নিয়ে আসাটা ঠিক হয় না হৃদয়। না আন্টি, প্রিয়াঙ্কা মোটেও অসভ্য মেয়ে নয়, তুমি ভুল বুঝতেছ। তুমি আমাদেরকে বলছো আমরা ভুল বুঝেছি। আসলে মা, আমি ওকে নিয়ে আসতে বলি, প্লিজ ওকে আমাদের সাথে থাকতে দিন। ঠিক আছে, সবাই ভিতরে আসো। তারপর সবাই যে যার রুমে চলে যায়। কিছুক্ষণ পরেই বাসায় সম্রাট আসে। আসতেই দেখতে পাই প্রিয়াঙ্কাকে। দেখে একটা মুচকি হাসি দেয়। তখন প্রিয়াঙ্কাও সম্রাটকে দেখতে পায়। চোখে চোখে চোখ পড়তেই সম্রাট চোখ মেরে বসে। প্রিয়াঙ্কা একটু নড়ে চড়ে বসে অন্যদিকে চোখ ঘুরিয়ে নেয়। হঠাৎই বৌদি এসে বলে, কি ব্যাপার, কখনো কি মেয়ে মানুষ দেখো নাই? দেখেছি তো অনেক। তাহলে এখানে হা করে দাঁড়িয়ে আছো কেন? না, আসলে কিছু না, একটু এগিয়ে বললাম। চলেন ছাদে যাই। না, আপনি যান। এখানে আর কতক্ষণ বসে থাকবি? ছাদে যা। তোমার এত ইচ্ছে হলে তুমি যাও, আমাকে বলছো কেন? যাবে না, না করলেই হয়। এভাবে জেদ দেখানোর কি আছে?
কারো যেতে হবে না, আমি একাই চলে যাচ্ছি। বলতে বলতেই ছাদে চলে আসলাম। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কাও ছাদে চলে আসলো। আসবেন না বললেই হতো, এত জেদ দেখানোর কি আছে? আসলে ভিতরে একা একা ভালো লাগছিল না, তাই চলে আসলাম। আর হ্যাঁ, সরি। ইটস ওকে। কিছুক্ষণ দুজনে চুপ করে থাকার পর প্রিয়াঙ্কা বলে উঠল, আচ্ছা, আপনি কি কিছু ভাবছেন? আচ্ছা, সেদিন ছাদে কি হয়েছিল জানতে পারি কি? আসলে ইমনকে দেখলে আমার ভয় লাগে। ওর স্বভাব চরিত্র ভালো না। ভয়ে একটু করে পেছনে যেতে ছাদের দরজা খোলা ছিল বলেই পড়ে যাই। ও আচ্ছা, ইমনটাকে? ইমন হলো দিদির বেস্ট ফ্রেন্ড। প্রিয়াঙ্কা ছাদের এক কোণে, আমি আর এক কোণে কথা বলছি, আর একটু একটু করে প্রিয়াঙ্কার দিকে এগিয়ে আসছি। আমার সামনে আসছেন কেন? আমি কিন্তু ইমনের চেয়ে কম পারি না। এসব কি বলছেন? এত সুন্দর বিয়ানি সামনে থাকলে কি করে নিজেকে ঠিক রাখা যায়? ভয় পেয়ে দৌড় দেয়, কিন্তু আমার হাতে ওর ওড়নাটা বেজে যায়। ওই ওড়নাটা নিয়ে যাও। সেই মুহূর্তেই বৌদি চলে আসে। বৌদি আমার হাতে ওর ওড়নাটা দেখতে পায়। আমি তো অন্যদিকে ফিরে যাই, আর প্রিয়াঙ্কা বৌদির সামনে। কি দেখছি এসব? আসতে না আসতেই শুরু হয়ে গেছে। আসলে বৌদি, আসলে কি? আমি ওর ওড়নাটা হাতে নিয়ে দৌড় দিয়ে ছাদ থেকে চলে আসলাম। এইসব কি চলছে প্রিয়াঙ্কা? আসলে দিদি, তুমি যা ভাবছো তা কিছুই না। তোর ওড়না আমার দেবরের হাতে, এমন অবস্থায় যদি তোদেরকে অন্য কেউ দেখতো কি হতো বল? আসলে দিদি, এখানে কারোর দোষ নেই। আমি তো কারো দোষের কথা বলছি না, আর তুই তো বুঝতেছিস তোকে আমার শ্বশুর শাশুড়ি এখানে মেনে নিচ্ছে না। আর হবে না এমন। চল প্রিয়াঙ্কা, নিচে চল। বোনকে পেয়ে গল্প করা শুরু হয়ে গেছে। না মা, প্রিয়াঙ্কাকে ডাকতে গিয়েছিলাম। থাক থাক, আর মিথ্যা বলতে হবে না। যাও যাও, এখন রান্না করতে যাও। আচ্ছা মা, যাচ্ছি। প্রিয়াঙ্কা, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে যা। যাচ্ছি। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা শাওয়ার নিতে ভিতরে চলে যায়। প্রিয়াঙ্কা জানে না যে ভিতরে সম্রাট আছে। প্রিয়াঙ্কা ভিতরে ঢুকতেই দেখতে পায় সম্রাটকে। জোরে চিৎকার দিতেই সম্রাট প্রিয়াঙ্কাকে দেয়ালের সাথে মুখ চেপে ধরে। এইবার বিয়ানি আপনি শেষ। ওমা তেলা পোকা! কোথায় তেরা বোকা? আমাকে এভাবে বোকা বানিয়ে চলে গেল। আমিও সুযোগ বুঝিয়ে তেলা বোকা ভালোবাসা খাওয়াবো। কিছুক্ষণ পর চুপচাপ প্রিয়াঙ্কার রুমে চলে আসলাম। কি ব্যাপার, মুখটা এমন কালো কেন? একদম পচা মুরগির মতো। থাক, হয়েছে, এবার নাস্তা করতে আসছো তাড়াতাড়ি। ওকে বৌদি। প্রিয়াঙ্কার দিকে তাকাতেই দেখি তেলে বেগুনে জ্বলছে। আমাকে মনে হয় এখনই ভেজে খেয়ে ফেলবে। তারপর দুজনেই চলে গেলাম নাস্তা করতে। নাস্তা শেষ করে ছাদের এক কোণে দাঁড়ায় আছি। দেখি আগে থেকেই প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে। আমি ছাদের এক কোণায় আছি, প্রিয়াঙ্কা আরেক কোণায় দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে প্রিয়াঙ্কার মন খারাপ। তাও চোখে চোখ পড়তেই চোখ মেরে বসলাম প্রিয়াঙ্কাকে। মুচকি হাসি দিয়ে ওঠে। আমি তো লাফিয়ে উঠলাম খুশিতে। এই যে মিস্টার, আমি কিন্তু এজন্য হাসি দেই নাই। তাহলে কি জন্য মুচকি হাসি দিলে? কারণ আমার সামনে একটা জোকার দাঁড়িয়ে আছে বলে। কি বললে? আমি জোকার? জোকার। এই কথা বলতেই আমি প্রিয়াঙ্কাকে আমার বাহু ধরে নিয়ে শক্ত করে জড়িয়ে আছি। প্রিয়াঙ্কা নিজেকে ছাড়ানোর জন্য সমস্ত চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তখন প্রিয়াঙ্কা বলে ওঠে, প্লিজ আমাকে ছেড়ে দেন, কেউ দেখে ফেললে অনেক বড় সমস্যা হয়ে যাবে। দেখলে দেখুক, তাতে আমার কি? আমি তো জোকার। সরি, আমার ভুল হয়েছে, প্লিজ ছেড়ে দেন, ব্যথা লাগছে তো। ব্যথা লাগছে? ওকে, ওষুধ লাগিয়ে দিচ্ছি বলেই ঠোঁট জোড়া এক করে দিলাম। প্রিয়াঙ্কা আমাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যায়। চোখের আড়াল হতেই তোমাকে বিয়া নিয়ে আমি কোনোভাবেই ছাড়ছি না। তোমাকে যেভাবেই হোক আমার মায়া জালে বন্দি করবই, মিস টুকটুকি। ওদিকে প্রিয়াঙ্কা চোখের জল ফেলে যাচ্ছে আর বলছি, এই লুচ্চা পোলার জন্য এখানে থাকা যাবে না মনে হচ্ছে। কিভাবে জড়িয়ে ধরলো, যদি কেউ দেখে ফেলতো। লুচ্চা পোলা, আমার ঠোঁটে সিলটা এমন কেন? হ্যাঁ,
কোন ছেলেটা বিয়ানি? কেউ না। কি হয়েছে? ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? এখানে থাকলে আমার ঝুঁকি হতে পারে, তাই চলে যাচ্ছি। তাই বুঝি? ওকে, ঝুঁকি কমাচ্ছি। জোরে করে বৌদি বলে ডাক দিলাম। কি হলো, এভাবে ডাকছো কেন? দেখো, তোমার বোন নাকি চলে যাবে। তোর কি এখানে কোনো সমস্যা হচ্ছে, আমাকে বল। আমি চাই না আমার কারণে তোমার কিছু হোক। যাক বাবা, বাঁচা গেল, কিছু বলে নাই। তুই এখানেই থাকবি, আমার কিচ্ছু হবে না। প্রিয়াঙ্কা জোরে জোরে কান্না শুরু করে দেয়। আমি মনে মনে চরম আনন্দিত। এই কিসের টান একদম পাগল করে ফেলছে। তারপর আমার রুমে এসে শুয়ে পড়লাম। সকালবেলা বৌদির ডাকে ঘুম ভাঙলো। সম্রাট, এই সম্রাট। কি হয়েছে? এভাবে ছাগলের বাচ্চার মতো ব্যা ব্যা করছো কেন? কি বললে তুমি আমি ছাগলের মতো ব্যবহার করছি? তা নয়তো কি, আমার কাঁচা ঘুমটা নষ্ট করলে। ওকে, আর ডাকতে আসবো না। হ্যাঁ, আমি ছাগল না, তোমার ভাইকে আজকেই বলবো। বৌদি, বৌদি, তুমি আমার লক্ষ্মী বৌদি। ছাগল তো তোমার বোন, দেখছো না কিভাবে দাঁত কেলিয়ে হাসছে। এই জিনিসটার বলদ একদম ভালো হবে না কিন্তু। তাহলে বেটকি মাছের মতো বেটকি দিয়েছেন কেন? আপনি একটা গাধা। অনেক হয়েছে, দয়া করে এবার খাবার খেতে আসেন। বৌদি বলেই চলে যেতে লাগলো। আমি পেছন থেকে প্রিয়াঙ্কাকে এক টানে আমার কাছে নিয়ে আসি আর বলি, আমি গাধা হলে তুমি গাধি। আমার ভুল হয়েছে, আপনি একটা লুচ্চা, ছাড়েন বলছি। তাই বুঝি? আরো কাছে গিয়ে, শুনুন, আপনি কিন্তু কাজগুলো ঠিক করছেন না, ছাড়েন বলছি। এই বলে প্রিয়াঙ্কা চলে গেল আর আমি ওয়াশরুম থেকে বের হয়ে সোজা নাস্তা করতে চলে গেলাম। নাস্তা শেষ করে ছাদে উঠতেই দেখি প্রিয়াঙ্কা একা একা বসে আছে। গুড মর্নিং। প্রিয়াঙ্কা ঠোঁট বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। পেছনের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, কি বলেন? প্রিয়াঙ্কা বুঝতে পারে আমি কি বলছি। আপনি যে লুচ্চা তা আবার প্রমাণ করলেন, লুচ্চা পোলা কোথাকার। এই বলেই প্রিয়াঙ্কা যেতে থাকে। আমি পেছন থেকে তার হাতটা ধরে বলি, কি হলো, হাত ছাড়েন। তুমি কি আমাকে ভয় পাও? না, হাত ছাড়েন বলছি। ভয় না পেলে আমাকে দেখলে দূরে দূরে থাকো কেন? আপনার যা বলার আছে দয়া করে হাতটা ছেড়ে বলেন, কেউ দেখে ফেলবে। ছাড়তে পারি এক শর্তে। সত্য মানে? শর্ত। শর্তটা হলো আমার কাছ থেকে দূরে থাকা যাবে না। কে বললো আমি আপনাকে দেখে দূরে চলে যাই? মোটেও না। এই বলে সম্রাটকে ধাক্কা দিয়ে দৌড়ে পালায়। তারপর সম্রাট তার রুমে যেয়ে শুয়ে থাকে। তার কিছুই ভালো লাগছে না, শুধু প্রিয়াঙ্কার কথা মনে পড়ছে। তবে কি আমি প্রিয়াঙ্কাকে ভালোবেসে ফেলেছি? আমি কিছু জানি না, আমার প্রিয়াঙ্কাকে ছাড়া ভালো লাগতেছে না। বিছানা থেকে উঠে সারা বাড়ি প্রিয়াঙ্কাকে খোঁজে, কিন্তু কোথাও নেই। বৌদি, তোমার বোন কোথায়? কেন, আমার বোনকে ছাড়া ভালো লাগছে না বুঝি? আরে বৌদি, এসব কিছু না, জাস্ট জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা না থাক। এই যে মিস্টার, প্রিয়াঙ্কা কলেজে গিয়েছে। তারপর আমি সোজা কলেজে যেতে রওনা দিলাম। কেন জানি বাইকটা রেখে রিক্সা যেতে ইচ্ছে করছে, তাই একটা রিক্সা ডাক দিলাম। কিছুক্ষণ পর কলেজের সামনে যেতেই দেখতে পাই আমার কলেজের বন্ধুরা দাঁড়ায় আছে। আমাকে দেখে সজীব বলে উঠল, কি ব্যাপার, আজ হঠাৎ কি মনে করে আসলে এখানে? না আসলে যাই হোক, চল চা খাই। না রে দোস্ত, আজ না, আরেকদিন। তারপর সম্রাট কলেজের ভিতরে যাওয়ার জন্য পা বাড়াতেই প্রিয়াঙ্কাকে আসতে দেখতে পায়। সম্রাটের কাণ্ড কারখানা তার বন্ধুরা দেখে বলতে থাকে, শালা, গার্লফ্রেন্ড পেয়ে আমাদেরকে ভুলে গিয়েছিস। আরে বেটা, তোরা যা ভাবছিস তা না, আমার ভাই শালিকা বেটা। জিনিসটা হ্যাপি কিন্তু মামা। চুপ বেটা, তোরা থাক, আমি আসি। শালা, তুমি যে ডুবে ডুবে লাড্ডু খাচ্ছ, আমার কি তা বুঝি না। প্রিয়াঙ্কার কাছে গিয়েই সম্রাট একটা রিক্সা ডাক দেয়। তারপর রিক্সায় ওঠো। আমি রিক্সায় উঠবো, তাও আবার আপনার পাশে? জীবন নেও না। তাহলে বাসায় যাবে কিভাবে? আচ্ছা, আপনাকে বললো কে আমি এখানে? কি আর বৌদি, এই মুহূর্তে আপনাকে আমার একদমই ভালো লাগছে না। আমার কিন্তু ভালো লাগছে। যত সব। বলেই প্রিয়াঙ্কা হাঁটা শুরু করে, আর সম্রাট পেছনে। কিছুক্ষণ পর সম্রাট বলে, পাশাপাশি হাঁটতে ভালোই লাগে। কি?
তুমি চাইলে হাত ধরে হাঁটতে পারো, নো প্রবলেম। আপনি বেশি কথা বলেন। কি করব? কথা না বললে তোমার মধুর কণ্ঠস্বরটা শুনতে পারি না। হ্যাঁ হ্যাঁ, এভাবে তাকিও না, ভিতরটা শীতল হয়ে যায়। হয়েছে হয়েছে, এভাবে আর পাম্প দিতে হবে না। পাম্প দিলে তো এতদিনে বটকি হয়ে যেতে। কি বললে? বাসায় পৌঁছে বৌদি দেখে বলে, কি ব্যাপার, দুজনে এত খুশি কেন? এমনই। এমনই নাকি অন্য কিছু, তা ভালো করেই বুঝতে পারছি। কচু বুঝেছ। এই, তোমার কি প্রবলেম? হাসছো কেন? তারপর সবাই যার যার রুমে চলে যায়। সম্রাট প্রিয়াঙ্কাকে দেখে হাত ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে যায়। বাসার সবাই যার যার রুমে। এবার কি হবে? আমাকে দেখে তখন অনেক হাসি পাচ্ছিল বুঝি। এখন আমি মজা করব। আমার ভুল হয়েছে, আর কখনো এমন হবে না। প্লিজ আমাকে ছেড়ে দাও। সম্রাট প্রিয়াঙ্কাকে দেয়ালের সাথে চেপে ধরে, আমি পারবো না এখন ছাড়তে তোমাকে। বলেই হাত ধরে টেনে এনে বিছানায় ফেলে দেয়। বিছানার মাঝে ফেলে দেওয়ার সাথে সাথে প্রিয়াঙ্কা কান্না শুরু করতে থাকে। প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে ছেড়ে দিব। বিকেলবেলা ছাদে আসতে হবে। ভালো করে শুনে নাও, যদি না আসো তবে। আর কিছু না বলে মুচকি হাসি দিয়ে চলে যাই। কিছু বুঝতেছি না। যতবার প্রিয়াঙ্কাকে চোখের সামনে দেখি, বুকের ভিতর কেমন জানি শীতল হাওয়া এসে বুকের ভিতরটা ঠান্ডা করে দিয়ে চলে যায়। আজ বিকেলবেলা বলে দিতে হবে আমি তোমাকে ভালোবাসি। আমি ঠিক সময় ছাদে যাই, কিন্তু এখন আসছে না। ও কি আমাকে পছন্দ করবে? ধুর, আগে আসুক। এতক্ষণ পর তোমার আসতে সময় হলো? কি বলতে চান তাড়াতাড়ি বলেন, বৃষ্টি আসতে পারে। প্রিয়াঙ্কার হাতে একটা গোলাপ দিয়ে বললাম, আমি তোমায় ভালোবাসি। তোমাকে যখন দেখি আমার বুকের ভিতরটা কেমন জানি শীতল হয়ে যায়। সরি, তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করেছি। তোমাকে দেখলে আমার ভিতরটা কেমন জানি করে, নিজেকে ধরে রাখতে পারি না। বৃষ্টি আসবে, আমি চলে যাই। প্রিয়াঙ্কা, দাঁড়াও। প্রিয়াঙ্কা কিছু না বলেই চলে যায়। তার রুমে তখনই প্রচুর বৃষ্টি শুরু হয়। আমি ছাদের এক কোণে বসে বৃষ্টিতে ভিজে বুকের ভিতরকে সান্ত্বনা দিচ্ছি। এই ভালোবাসা শেষ কোথায় তা আমার জানা নেই। হাতের আঙ্গুলে বেঁধে রাখা মায়ায় কিছু স্মৃতি সঞ্চিত থাকে, তা আর আমার হবে না পাওয়ায়। তাই প্রহর পেরিয়ে জড়সড় হয়ে প্রেমহীনা এক অমৃত কঙ্কাল হয়ে থাকার চেয়ে ছেড়ে নিজেকে ভেঙে পড়তে দেওয়া যাবে না। এত কান্না পাচ্ছে কেন? প্রিয়াঙ্কার সম্রাটকে অনেক ভালো লাগে। তার এমন দুষ্টমি কিছু হলেই জড়িয়ে ধরে, কিন্তু সে বুঝতেই পারে না সম্রাট যে আজ তাকে প্রপোজ করবে। প্রিয়াঙ্কা কিছু না ভেবে ছাদের দিকে যেতে লাগে। বৃষ্টি ভর্তি আছে। ছাদে উঠে দেখে সম্রাট এক কোণে বসে চোখের জল ফেলে যাচ্ছে অজরে। কিন্তু কেউ দেখলে বুঝবে না, কারণ বৃষ্টির জলে চোখের জল বৃষ্টি হয়ে ঝরছে। প্রিয়াঙ্কাকে দেখে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। অঝরে বৃষ্টি পড়তেছে। প্রিয়াঙ্কা দৌড়ে এসে সম্রাটকে জড়িয়ে ধরে। সম্রাট অবাক দৃষ্টিতে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে থেকো না, নজর পড়বে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। অনেকক্ষণ তো হলো, এবার ছাড়ো। ছাড়বো না, যদি ধরে চলে যাও। এখন ছাড়ো, ঠান্ডা লেগে যাবে। তাহলে চলো। তুমি আগে যাও। ওকে। সম্রাট আনন্দে বৃষ্টিতে ভিজতে থাকে। কিছুক্ষণ পরে সম্রাটও চলে যায়, ফ্রেশ হয়ে শুয়ে থাকে। সম্রাট নাস্তা করার টেবিলে বসে। আজ তোমাকে একবারও দেখলাম না, কোথায় ছিলে? ফুটবল খেলতে গিয়েছিলাম। হাইচু হাইচু। তোমার তো দেখা যায় প্রচুর ঠান্ডা লেগেছে। হ্যাঁ। নাস্তা রেখে চলে আসে সম্রাট। ঠান্ডার কারণে এসে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কার কথা মনে পড়ে বিছানা থেকে উঠে প্রিয়াঙ্কার রুমের দিকে যায়। দেখে দরজা খোলা, ভিতরে কেউ নেই। ওয়াশরুম থেকে শব্দ আসতেছে।
প্রচুর ঠান্ডা লাগার কারণে কম্বল নিয়ে শুয়ে পড়ে। কম্বলে চুপটি মেরে মাথা ডেকে শুয়ে থাকে। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা শুতে যাবে, তখন সম্রাটকে দেখে চিৎকার দিতেই সম্রাট মুখ চেপে ধরে। আমার রুমে তুমি কি করো? কেউ যদি দেখে ফেলে? কেউ দেখবে না। তুমি এখান থেকে চলে যাও প্লিজ। আমি তো চলে যাওয়ার জন্য এখানে আসিনি। তাহলে? আজ আমি তোমার বুকে মাথা রেখে শুয়ে থাকবো। মানে? আজ আমি তোমার ভালোবাসার পরশ পেতে এসেছি। প্লিজ এখান থেকে যাও, অনেক ভয় লাগতেছে। এত ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, তুমি যাবা না? আজকে আমি তোমার ভালোবাসার পরশ না পাওয়ার আগ পর্যন্ত যাব না। প্লিজ চলে যাও। কাঁদতেও পারছে না ভয়ে, কিন্তু প্রচুর ঠান্ডায় জমে গেছে। একসময় ঘুমিয়ে পড়ে সম্রাট। রাত্রে হঠাৎ সম্রাটের ঘুম ভেঙে যায়, বিছানা কাঁপছে খুব। পাশ ফিরে দেখে প্রিয়াঙ্কা খুব কাঁপছে। বুঝতে পারে জ্বর এসেছে প্রিয়াঙ্কা। অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছে, বুকের সাথে জড়িয়ে নেই প্রিয়াঙ্কাকে। নিজের শরীরের গরমে যেন মেয়েটা একটু আরাম পায়। সম্রাটও খেয়াল করে কাঁপুনি একটু কমেছে, আরো চেপে ধরে ঘুমিয়ে পড়ে সম্রাট। সকালে সম্রাটের ঘুম ভাঙে কারোর গরম নিঃশ্বাসের অনুভূতি। সম্রাটের হার্টবিট কিছুটা বেড়ে যায়। চোখ মেলে তাকাতেই যেন চোখের সামনে ঝলমলে ভেসে ওঠে প্রিয়াঙ্কার চেহারা, মায়াবী মুখ। প্রিয়াঙ্কাকে আরো কাছে টানছে, একটু একটু করে ঠোঁট প্রিয়াঙ্কার ঠোঁটের কাছে নিয়ে যাচ্ছে। না, আটকাতে পারছে না নিজেকে। গভীর আকর্ষণে টানছে প্রিয়াঙ্কাকে। সম্রাটের ঠোঁটের স্পর্শে প্রিয়াঙ্কা জেগে ওঠে। সম্রাটকে ধাক্কা দিয়ে বলে, এখন কি হবে? আমি যাচ্ছি, কান্না থামাও। হুম। আমি আস্তে আস্তে পেছনের দরজা দিয়ে বের হয়ে আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। সম্রাটকে ধাক্কা দিয়ে সরিয়ে ওয়াশরুমে চলে যায় প্রিয়াঙ্কা। বাইরে কেউ দরজা ধাক্কা দিচ্ছে। প্রিয়াঙ্কা তাড়াতাড়ি দরজা খোলে। আমার সাথে আয়। চলো, কাল দুজনেই ভিজে গিয়েছিলাম, প্রচুর ঠান্ডা লাগছিল। কি বললি দুজনে? বুঝি নাই। কিছু না। হি হি হি। হাসতেছো কেন? কি হলো? বলছি এত তাড়া কিসের? আমি কিন্তু সব দেখছি। প্রিয়াঙ্কা তো অবাক। তুমি কি করে জানলে? আমি সব দেখছি কালকে ছাদে কি হয়েছে। সরি বোন, আমাকে ক্ষমা করে দে। আরে কান্না করছিস কেন? আমি দেখছি, কি করা যায়। তাহলে চলো নিচে নামি। প্রিয়াঙ্কা তখন চুপি চুপি সম্রাটের রুমের দরজার পাশ থেকে দেখছিল। তখন সম্রাট বলে, লুকিয়ে লুকিয়ে কি দেখছেন ম্যাডাম? মোটেও আমি লুকিয়ে লুকিয়ে কিছু দেখিনি। তাহলে বুঝলে কিভাবে তোমার দিকে তাকিয়ে কথা বলছি? আমি চলে যাবার শব্দ পেয়েছেন? মিথ্যে বলতে ওস্তাদ। দিদি কিন্তু সব জানে। কি তুমি বলেছো? আমি বলতে যাব কেন? তাহলে বৌদি কিভাবে জানলো? এত রাগ করার কি আছে? কিছু কি বললে? কই না তো। এরই মাঝে দিদি এসে দেখে দুজন কথা বলতেছে। আমি কিন্তু সব দেখছি। কাউকে বলো না বৌদি। শুনে সম্রাট, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু এমন কিছু করো না যে সবার মান সম্মান হয়। বৌদি, তুমি আমার উপর বিশ্বাস রাখো। বিয়ের আগেই একেবারে মাখো মাখো অবস্থা দেখছি। উফ, বসো ঘরে, আমি চলে যাচ্ছি। বৌদি শোনো। বিছানা থেকে উঠে কি বলবো বলো? মাকে আমাদের এই সম্পর্কের কথা বলে ম্যানেজ করে দিবে। ওকে। বলেই বৌদি তার রুমে চলে গেল। ভাইয়া অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। বৌদি পেছন থেকে ভাইয়াকে জড়িয়ে ধরে। আই এম সরি, অফিসের কাছে চাপটা বেশি, তাই বেরোতে হবে। মিথ্যা বলছো না তো? আমি সত্যি বলছি। তা তোমার প্ল্যান কি? প্ল্যান মানে? তোমার বাবা তো লুকিয়ে 2টা বিয়ে করেছে, তুমি কয়টা করবে? কি যে বলো না তুমি, আমি এত খারাপ? আমাকে তুমি এই চিনলে? পরীর নেকা কান্নায় হৃদয় গলে যায়। হাজার হোক আগে প্রেমিকা ছিল, এখন বউ, একটু তো টান থাকবেই। মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেয় পরীকে। ঠিক আছে, আর কাঁদতে হবে না, তোমাকে মেনে নিয়েছি, এটাই বড়। তোমার ফ্যামিলি কথা বলেও মুখে আনবে না। আচ্ছা, তোমার ওই সৎ বোনটা কি এখানেই থাকবে নাকি?
তাহলে আমি যাই। কপালে একটা চুমু দিয়ে অফিসে চলে গেলাম। তখন প্রিয়াঙ্কা এসে বলে, দিদি কি করছো? এই তো শাড়ি গুছাচ্ছি। একটা কথা বলি, বল। আমি না সম্রাটকে অনেক ভালোবেসে ফেলেছি। কি বললি তুই? সত্যি? সত্যি বলছি, আমি ওকে ছাড়া বাঁচবো না। ওকে, তুই যা হৃদয়কে বলে দেখি কি বলে। সম্রাট শুনে যাও, জি বলেন। আমার বোনটাকে তো একদম পাগল বানিয়ে দিয়েছো। জি বৌদি, অনেক অনেক ভালোবাসি ওকে। ওকে ছাড়া বাঁচবো না। আপনি তো রাজি? তোমার ভাই বাবা মা রাজি থাকলে আমিও রাজি। ওকে। প্রিয়াঙ্কাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে এসেছি। দেখি ছাদের এক কোণে বসে কি যেন ভাবছে। প্রিয়াঙ্কা মনে মনে বলতে থাকে, ক্ষুধাতে পেট জ্বলে যাচ্ছে, এরা কি খেতেও দিবে না নাকি? ধ্যাৎ, ভালোই লাগে না কিছু। চুপচাপ প্রিয়াঙ্কাকে গিয়ে জড়িয়ে ধরলাম। কি ব্যাপার, কি হয়েছে? আপনার মাথাটা একটু এগিয়ে দেন প্লিজ। কেন, কি করবে? আপনার মনে কি একটু দয়া মায়া নাই নাকি? সে কখন খেয়েছি, এখন পর্যন্ত খাবার দাবার নাম গন্ধ নাই। ওরে বাবা, হয়েছে হয়েছে, এবার খেয়ে উদ্ধার করা যাও। বাসার পরিস্থিতি কেমন? আমাদের রিলেশন কি মেনে নেবে? এরই মাঝে বৌদি এসে বলে, চলো, সবই তোমাদের জন্য ওয়েট করছে। হুম। ওকে, তাড়াতাড়ি আসো। প্রিয়াঙ্কা কিছু বলার আগেই আমি বলি, সম্রাট আর প্রিয়াঙ্কা বয়ে বয়ে নিচে নামে। প্রিয়াঙ্কা বোনকে নিচে দেখতে পেল। বোনের পাশে হৃদয় ভাইও বসে আছে। সম্রাটের মা বাবা নাস্তায় বসেছিল, তাই প্রিয়াঙ্কা কিছু বলেনি। সম্রাট একটা চেয়ার টেনে বসে পড়ে। প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে দেখে সম্রাটের মা বলে, কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? বসো সম্রাটের পাশে। মা বলে কথাগুলো আমি আর প্রিয়াঙ্কা তো অবাক। না মানে গুরুজনদের সামনে বসতে নেই, আপনাদের খাবার তুলে দেই। শুনো মেয়ে, তোমাকে বসতে বলছি, বসো। জি আচ্ছা। সম্রাটের পাশে বসে পড়ে প্রিয়াঙ্কা, কিন্তু প্রিয়াঙ্কাকে দেখে পরি মুচকি হাসি দেয়। সবাই নিশ্চুপ খাওয়া দাওয়া পর্ব শেষ করে যে যার মতো উঠে গেল। এদিকে সম্রাট রেডি হয়ে বাইরে চলে যায়। প্রিয়াঙ্কা ঘরে একা একা বসে বোরিং হচ্ছে। এই সময় আর বোন এসে ঢুকে। কিরে, কি করছিস? সেই সময় মুস্কি হাসি দিয়েছিলে কেন? আমার দেওয়ার সাথে বিয়ে হবে তাই? সত্যি? সবাই মেনে নিয়েছে? সম্রাট তো আমাকে কিছু বললো না, আমাকে জড়িয়ে ধরে নাই পড়ি। পরি প্রচন্ড খুশি। কিছুক্ষণ পরে প্রিয়াঙ্কার ঘর থেকে বের হয়ে নিজের ঘরে চলে যায় পরি। কিছুক্ষণ পরে সম্রাট বাইরে থেকে আসে। প্রিয়াঙ্কার জন্য কিছু জিনিস নিয়ে আসে সম্রাট। সম্রাট রুমে ঢুকতেই প্রিয়াঙ্কা টেনে দেওয়ালের সাথে চেপে ধরে বলে, এই দুষ্টু, আমাকে বলো নাই কেন? সবাই রাজি হয়ে গিয়েছে। তোমাকে একটা সারপ্রাইজ দিব বলে তাই বলিনি। ও আচ্ছা, তোমার হাতে এগুলা কি? এই যে নাও, দেখো কি। থ্যাংক ইউ। এই সব কিছু কি আমার? হ্যাঁ, তোমার কিন্তু একটা শর্ত আছে। তাড়াতাড়ি বলো, কি সত্য? আমার আর সহ্য হচ্ছে না। এখন আমাকে একটা কিস দিতে হবে। না দিলে কি হবে? দরজা মারছো কেন? এই সামনে আসবে না? দেখতে চাও কি করব? আমার ঠোঁট দুটো প্রিয়াঙ্কার ঠোঁটের কাছে নিতেই প্রিয়াঙ্কা বলে ওঠে, এইসব এখন চলবে না, বিয়ের পর, বুঝেছো মশাই? ওকে, বিয়ের পরে দেখাবো মজা। ওকে, তা পরে দেখা যাবে, এখন তুমি যাও তো। ওকে। তারপর আমি বের হয়ে আসলাম। ও, আপনাদেরকে তো বলাই হয়নি, সবাই আমার আর প্রিয়াঙ্কার রিলেশন মেনে নিয়েছে। আগামী 2 দিন পরে আমাদের বিয়ে। সবাই বিয়ের দাওয়াত খেতে আসবেন, আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তা না হলে কিন্তু বিয়ে বাড়িতে ঢুকতে দিবে না। পরে কিন্তু ভালো ভালো ভিডিওটা শুনতে মিস করবেন। ঠিক আছে, চলুন আবার মূল ঘটনায় ফিরে আসি। এইদিকে বৌদি সবকিছু গোছগাছ করে আলমারিতে রেখে দিয়ে রান্নাঘরে গিয়ে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে। মা বললো তুই কিচেন, তাই তোকে দেখতে চলে আসলাম। অনেক হয়েছে, এবার আমাকে দে, আমি সব করছি, তুই রুমে যা। না তুমি যাও, ভাইয়ের সাথে গল্প করো, যাও। যা, সম্রাট তোকে ডাকছে। তা আগে বলবে না? ধরো এগুলো। পরি মুস্কি মুস্কি হাসছে আর বলছে, পাগলি মেয়েটা একটা। তারপর প্রিয়াঙ্কা রুমে গেল। দেখে সম্রাট বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছে।
কি ব্যাপার, ডাকছো কেন? আমি কখন তোমাকে ডাকলাম? তাহলে দিদি মিথ্যে বললো? আচ্ছা যাই হোক, কোথায় ছিলে এতক্ষণ? একা একা বোর হচ্ছিলাম, তাই কিচেনে কিছু রান্না করছিলাম। ওকে ওকে, এখন যাও ফ্রেশ হয়ে এসো। কেন, কোথাও নিয়ে যাবে নাকি? না, তাহলে পরে ফ্রেশ হই, হাতে একটু কাজ আছে। তোমাকে যেটা বলছি সেটা করো। ঠিক আছে, যাচ্ছি। এই শোনো, বলো। তখন যে নীল শাড়িটা দিলাম না, সেটা সুন্দর করে পরে ছাদে আসো। আমি ছাদে গেলাম। শোনো, আমি তো শাড়ি পরতে পারি না। মেয়ে মানুষ হয় শাড়ি পরতে পারো না? এটা কিন্তু ভালো দেখায় না। আসলে আগে কখনো পরিনি তো, তাই। ইউটিউবে শাড়ি পরার একটা ভিডিও দেখে পরে নিলেই তো পারো। জিলাপির প্যাস। আরে পারবে পারবে, যাও আগে শাওয়ার নিয়ে এসো। আমি ছাদে আছি, তুমি চলে এসো কিন্তু। ওকে। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা বের হয়ে আসে। আয়নার সামনে গিয়ে দাঁড়ায় প্রিয়াঙ্কা। আয়নায় আমাকে দেখে বলে, তুমি না ছাদে চলে গেলে? আমি কিছু বললাম না। মাথা থেকে পা পর্যন্ত দেখে মুখের ভাষা হারিয়ে ফেলেছি। মাথার চুলগুলো টাওয়েল দিয়ে খোপার মতো করে বেঁধেছে। লাল ব্লাউজ আর পেটিকোট পরে শাড়ি কোনো রকমে পেঁচিয়ে বের হয়ে এসেছে। শাড়ি ভালো করে না পরতে পারায় নিজেকে ঢাকার বৃথা চেষ্টা করছে প্রিয়াঙ্কা। ভেজা চুল, সিক্ত শরীরের প্রিয়াঙ্কা আমাকে কাছে টানছে। আমি ঘরের দরজাটা লাগিয়ে দেই, প্রিয়াঙ্কার দিকে এগোতে থাকি। দরজা কেন লাগাচ্ছেন? আমি কোনো কথা না বলেই এগিয়ে যাই। কেন জানি প্রিয়াঙ্কাকে দেখলেই নিজের ভেতরটা মুচড়ে ওঠে। প্রিয়াঙ্কা ভয়ে পেছনে সরে যেতে থাকে। আমি প্রিয়াঙ্কাকে দেওয়ালের সাথে চেপে ধরি। প্রিয়াঙ্কা ছোটার জন্য পাগলের মতো করছিল, কিন্তু কোনোভাবেই পেরে উঠছে না। তাই মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে প্রিয়াঙ্কা। নিজের ঠোঁট জোড়া প্রিয়াঙ্কার ঠোঁটে নিয়ে গিয়ে আলতো করে ছোঁয়া দেই। প্রিয়াঙ্কা কেমন জানি কেঁপে উঠছে, উ উ শব্দ করে মুখে। আমি ঠোঁট সরিয়ে এনে মোবাইলে শাড়ি পরানোর ভিডিও দেখছি আর প্রিয়াঙ্কাকে শাড়ি পরিয়ে দিচ্ছি। শাড়ির কুচি পেটের কাছে গুঁজে দেওয়ার সময় আমার হাতের স্পর্শে প্রিয়াঙ্কা বারবার কেঁপে কেঁপে উঠছিল। আমি প্রিয়াঙ্কার হাত ধরে টেনে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে প্রিয়াঙ্কাকে চুল আশ্রিয়ে দেই। এরপর পেছন থেকে এক হাত মুখে দিয়ে আরেক হাত পেটে রেখে আয়নায় প্রিয়াঙ্কাকে দেখিয়ে বলে, জাস্ট অপূর্ব। এত রূপ এতক্ষণ কোথায় লুকিয়ে রেখেছিল সুন্দরী? মন চাইছে রুমের সব আলো নিভিয়ে দিতে। প্রিয়াঙ্কা কিছুটা লজ্জায় সরে যেতে চাইলে আমি এক ঝটকায় কাছে টেনে নেই। কাছে আসাতেই প্রিয়াঙ্কা কেমন যেন করে উঠল। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর প্রিয়াঙ্কার মুখটা কাছে নিয়ে আসি। গালে একটা চুমু দিতেই প্রিয়াঙ্কা কাঁদতে শুরু করে। প্রিয়াঙ্কার নিঃশব্দে কান্নার চোখের জল আমার নাক স্পর্শ করে। আমার তখন রাগে চোখ মুখ লাল হয়ে যাচ্ছিল। আবার কি ভেবে যেন নিজেকে কন্ট্রোল করে প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়ে দূরে এসে দাঁড়ালাম। আপনি এমনটা না করলেও পারতেন। এই একদম ন্যাকা কান্না কানবে না বলে দিলাম। আপনি পচা। মেয়ে মানুষের এই হচ্ছে একটা বিরাট সমস্যা। কি হলো, কথা বলছো না কেন? সামনে থেকে যাও বলছি, আর কখনো সামনে আসবে না বলে দিলাম। প্রিয়াঙ্কা ভয়ে ঘর থেকে বের হয়ে যায়। প্রিয়াঙ্কা সিঁড়ি বেয়ে নিচে নামতেই পরি এসে জড়িয়ে ধরে। প্রিয়াঙ্কাকে শাড়ি পরা দেখে পরি তো পুরাই অবাক। কি ব্যাপার, হঠাৎ শাড়ি রহস্যের গন্ধ পাচ্ছি মনে হয়। আরে দিদি, কোনো রহস্য নেই, ইচ্ছে হলো তাই বললাম আর কি। তাহলে এভাবে কোথায় দৌড়ে যাচ্ছিল? তোমার কাছে যাচ্ছিলাম। আচ্ছা বলো তো, আমাকে কেমন লাগছে? একদম আসমানের পরে, আমার কিউটি বোনটাকে। ধন্যবাদ। আচ্ছা, তুমি কোথাও যাচ্ছিলে? ও, তোকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। বলো। তখন তোকে কেউ ডাকছিল না, আমি মিথ্যা বলেছিলাম। আরে রাগ করবো কেন? লাল শাড়িতে তো তোকে লাল পরি লাগছে। আমার দেবর তো তোর দিক থেকে মুখই ফেরাতে পারবে না। সে তো আমাকে তার সামনে যেতে না করলো। কিছু বললি নাকি? কই না তো। চলো, সবাইকে খেতে দিতে হবে তো। আজ তো আবার তুই রান্না করেছিস, মায়ের মন জোগাতে শুরু করছিস। ভালো ভালো চালিয়ে যা, জানি তুই পারবি আমার রাগী দাবরটাকে প্রেমের ছোঁয়াতে স্বাভাবিক করে তুলতে। আগে চলো তো। পরি আর প্রিয়াঙ্কা দুজনেই রান্নাঘরে চলে যায়। দুপুরে যারা বাসায় আছে সবাইকে ডাক দিল সম্রাটের মা। বাসায় যতজন থাকবে সবাইকে একসাথে খেতে বসতে হয়, কারণ এটাই তাদের নিয়ম। ডাইনিং টেবিলের এক পাশে সম্রাটের বাবা, পাশে মা, অপর পাশে হৃদয়, তার পাশে পরি। সম্রাটের মা প্রিয়াঙ্কাকে পাশে নিয়ে বসেছে। প্রিয়াঙ্কার পাশেই বসে
সম্রাট। খাওয়ার সময় সবাই চুপচাপ খেয়ে নেয়, কিন্তু আজ সম্রাটের বাবা রান্না নিয়ে অনেক প্রশংসা করে। প্রিয়াঙ্কা তো খুব খুশি হয়েছে। এমন খাবার কখনো খাইনি। দেখতে হবে না রান্নাটা কার। প্রিয়াঙ্কা মনে মনে ভাবে, বিয়ের আগেই বউ হিসেবে মেনে নিয়েছে। তার অনেক খুশি লাগছে, কারণ সে ফার্স্ট এমন প্রশংসা পেল। তার অনেক ভালো লাগা কাজ করে। কে রান্না করেছে মা? কি আবার, আমাদের হবু লক্ষ্মী নতুন বউয়ের। সম্রাটের মা একদম গলে গিয়েছে। বৌদি কিন্তু আরো ভালো রান্না করে মা। দুজনে ভালো রান্না করে। প্রিয়াঙ্কা চুপচাপ খাবার সামনে নিয়ে বসে সবার কথা শুনছিল, কিন্তু সম্রাটের কথাটা শুনে অনেক খারাপ লাগে। সম্রাট তা ঠিকই বুঝতে পারে, কিন্তু সম্রাট আবার কিছু একটা বলতে যাবে, তখন প্রিয়াঙ্কার দিকে আর চোখে দেখছিল। নিজের হবু বউয়ের প্রশংসা শুনে পিতায় খুশি হবে, উল্টো মেজাজ গরম করে বলল, রান্না ভালো হয়েছে, সবাই খাবে। খাবার টেবিলে এত কথা বলার কি আছে? এত সুনাম করিও না, অহংকার বেড়ে যাবে। বেশি প্রশংসা করা ভালো না, হিতে বিপরীত হবে। রাগ দেখিয়ে খাবার টেবিল ছেড়ে উঠে চলে যায় সম্রাট। খাবার টেবিলে থাকা সম্রাটের মামি বলে ওঠে, তাই তো, এত সুনাম করার কি আছে দিদি? বউ বিগড়ে যেতে কতক্ষণ? আপনাদের মন ভুলাচ্ছে, বুঝেন না কেন? এমন অনেক দেখছি, প্রথম সব ঠিকঠাক, কয়েকদিন গেলেই সব উল্টো হয়ে যায়। সম্রাট ঠিকই বলেছে দিদি। আচ্ছা বাদ দে, এখন খেয়ে ঘরে যা। সবাই খাওয়া দাওয়া করে রুমে চলে যায়। বিয়ে বাড়ি বলে আত্মীয় স্বজন আছে কয়েকজন। সম্রাটের রাগ এখনো কমেনি। এদিকে প্রিয়াঙ্কা পরীর সাথে রুমে গিয়ে বসে বসে কাঁদতে থাকে। কি হয়েছে, কাঁদছিস কেন? ঘরে যাবি না? দেখলে তোমার দেবর খাবার টেবিলে কেমন করলো? সম্রাট তো এমন করার কথা না। তোদের মাঝে কি কিছু হয়েছে? সকালবেলা শাড়ি পরে তার রুমে যেতে বলেছিল, কিন্তু আমার যেতে 1 ঘন্টা লেট হয়। তারপর থেকেই ঠিক হয়ে যাবে, কান্না করিস না। কান্না করলে চোখের নিচে কালি পড়ে যাবে, পরে আমার বোনটাকে ভালো লাগবে। তাই এখন রুমে যা। ওকে। তারপর প্রিয়াঙ্কা মনমরা হয়ে তার রুমের দিকে যেতে থাকে। তখনই পেছন থেকে সম্রাট ডাক দেয়, শুনে যাও। প্রিয়াঙ্কা ধীরে ধীরে আমার কাছে আসে। তখন অমন করলে কেন? তোমাকে আমি ভয় পেয়ে দূরে সরে গিয়েছিলাম। তোমার মতো আলুর বস্তাও ভয় পাই? আমি আলোর বস্তা? দাঁড়াও, দেখাচ্ছে মজা। এই বলেই বাচ্চাদের মতো ওর কাঁধে উঠে গেলাম। এই কি হলো? কিছু হয় নাই, এখন হবে। তাই নাকি? কি হবে শুনি? এটা দেওয়ার পর আমার শরীরে অদ্ভুত শিহরণ বয়ে গেল। এমন শিহরিত কখনো হই নাই। কি করছো? চুমু দিব। সার্টিফিকেট আছে? সার্টিফিকেট মানে? সার্টিফিকেট দেখাবা, তারপর আনলিমিটেড খেতে পারবা। সার্টিফিকেটটা কি? বলো একটা, বিয়ে করে সার্টিফিকেট নিয়ে আসবা, তখন দেখুন কত খাইতে পারো। কালকে তো আমাদের বিয়ে। তারপরই বোঝাবো। হ্যাঁ, দেখা যাবে কে জিতে। তোমার বাবাকে বলছো আমাদের যে বিয়ে? এই বলে রুমে চলে আসলাম। রুমে গিয়ে দেখি মা বাবা বৌদি একসাথে বসে আছে। বিয়ে না হতে এমন, বিয়ে হলে যে কি হবে। দূর বৌদি, কি যে বলো না তুমি। আমার পাগল ছেলেটা একটা মেয়েকে পছন্দ করেছে, আর তাকে বউ বানিয়ে না আনলে তো আমার লক্ষ্মী ছেলেটা রাগ করবে। থ্যাঙ্কস মা। এই বইলা খুশিতে মাকে জড়িয়ে ধরলাম। এই পাগল ছাড়, এখন খেয়ে ঘুম দে। ওকে মা। তারপর রাতে খেয়ে শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ছাদে গিয়ে দেখি প্রিয়াঙ্কা একা একা দাঁড়িয়ে আছে। আমি প্রিয়াঙ্কার পাশে গিয়ে দাঁড়ালাম। কি ব্যাপার, এত সকালে সাদে? এসেছি। বউ বানাবো বলে তারপরই হবে। এই কি বুঝো না? পরদিন বৌদি প্রিয়াঙ্কাকে পার্লারে নিয়ে যাচ্ছে বউ সাজিয়ে আনার জন্য। এদিকে প্রিয়াঙ্কার বাবা আসে। আঙ্কেল, আসতে কোনো সমস্যা হয়নি তো? না। প্রিয়াঙ্কা মা কোথায়? ও একটু পার্লারে গিয়েছে, আপনি যান বিশ্রাম করেন। ওকে। অনেকক্ষণ পরে সবাই মিলে প্রিয়াঙ্কাকে নিয়ে আসছে। আহ, নীলের মাঝে কালো শাড়িতে কত সুন্দর লাগতেছে প্রিয়াঙ্কাকে। আমি তো একদম ফিদা হয়ে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে আছি। এভাবে হা করে কি দেখছো? কিছু না। একটা কথা বলি দিদি, ওদেরকে নিয়ে একটা রুমে যাও প্লিজ। তারপর বৌদি সবাইকে নিয়ে রুমের ভিতরে চলে যায়।
তোমাকে আজ একদম বাচ্চাদের মতো লাগছে। কি আমি বাচ্চা? এই বইলা কোমরে হাত দিয়ে কাছে এনে বড় একটা চুমু দিলাম। এই কি করছো এইসব? আদর করতেছি। আর কিছুক্ষণ পর থেকে কইরো, যাও এখন। কোথায় যাব? আমার শ্বশুরের হোটেলে। আচ্ছা যাব, কিন্তু কিন্তু কি? বুঝোই তো। সেটা বিয়ের পর করব, যাও এখন। নির্দিষ্ট সময় বিয়ে হয়েছে। সজীব, ইমন আর মনা, ওই হেইকালের দোস্ত। এর সাথে আড্ডা দিতে দিতে দেখি রাত 12:30 বেজে গেছে। তাড়াতাড়ি বাড়ি আসছি। আয়শা দেখি সব একসাথে বসে আছে আর সবাইকে রাগান্বিত দেখাচ্ছে। কি হলো মা, কিছু হয়েছে? কই ছিলি এতক্ষণ? এমনি একটু বন্ধুদের সাথে ছিলাম। মোবাইল কোথায়? মনে হয় বাসায় ফেলে গেছি। বাসায় ফেলে রাখলি কেন? মনে ছিল না। বৌমা এদিকে আসো। জি মা, বলেন। পাজিটারে নিয়ে যাও, রুমে খাবার রেখে আসছি। ওকে মা। বৌমা ওদের ওইখানে দিয়ে আসো। তারপর বৌদি আমাদের সাথে আয়শা ঘরে দিয়ে চলে যায়। এই দরজা লক করো। যাও, করতেছি। দরজা লাগাইয়া আসার পর এই হা করে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে দেখতেছি। এত দেখতে হবে না, আমাকে কোলে করে কে নেবে? হ্যাঁ, এই আলুর বস্তাকে আমি কোলে নিলে আমার এখন আহত হয়ে নতুন বাজার হাসপাতালে যেতে হবে। কি বললে? আমি আলুর বস্তা? অনেক। রুম থেকে বের হও বলছি। কোলে নিবা কি না, তা না হলে সারা রাত বাইরে কাটাতে হবে বলে দিলাম। আসো। কোলে নিয়ে বিছানায় বসানোর সাথেই ও আমাকে হ্যাচকা টান দিয়ে ওর উপরে ফেলাইয়া অনেকক্ষণ ঠোঁটে ঠোঁট ছিল। এই তুমি ছেলে নিবা নাকি মেয়ে? আগে মেয়ে, তারপর ছেলে। মেয়ের নাম কি রাখবা? মিষ্টি। আর ছেলের নাম কি রাখবা? আদু। সুন্দর নাম। এভাবে রাত আরো ঘনিয়ে এলো। কিছুক্ষণ পরে ওকে বুকে নিয়ে আদর করতে করতে ঘুমিয়ে গেলাম। সকাল 10টার সময় ওর ভেজা চুলের জলের ফোঁটা আমার মুখে পড়ল। আমি চোখ খোলার সাথে সাথে আবার সেই হাসিটা দেখলাম। এই লোভনীয় হাসি দেখলে কি আর সহ্য হয়? শোয়া থেকে উঠে হাত ধরে টান দিয়ে বিছানায় আয়না জুড়ে একটা দিলাম। বিছানায় শোয়ার পর নিঃশ্বাসের সাথে নাভিটা ওঠানামা করতেছে। আহ, সে কি দৃশ্য! শাড়ির আঁচলটা সরিয়ে অনেক চুমু দিলাম নাভিটাতে, আর ও আমার মাথাতে হাত বুলিয়ে দিচ্ছে আর চুলে বিলি কাটছে। ওই মেয়েরা, বুঝতেই তো পারছো কি হইব এখন। বিনা টিকিটে অনেক কিছু দেখছেন, এবার যান নিজ নিজ প্রেমিক প্রেমিকারে বিয়ে করে ওই আর ওই বুঝেন না। ওইসব মানে ওইটা আর কি। এরপর আর না বুঝলে আমাদের চ্যানেলে ভালো ভালো গল্প আছে, তা দেখে নিজেকে এখন সান্ত্বনা দিন। ওকে।